নিতুল ভাইজা বললেন, তোমায় নিজের করে নেয়ার জন্য? মানে? মানে টানে নাই কোনো। তোমায় আমি বিয়ে করব। নিতুল ভাইয়ার কথা শুনে আমি যেন হঠাৎ আকাশ থেকে পড়লাম। আমার কান ছুঁয়ে দেখলাম কান গরম হয়ে উঠেছে। চোখ দিয়ে কেমন সব কিছু ধা দেখছি। না, এটা আমার দুর্ভাগ্য নয় যে নিতুল ভাইজা আমায় বিয়ে করতে চাইছেন। কারণ ওর পেছনে অনেক বড় বড় ঘরের সুন্দরী মেয়েরা ঘুরেও কোনো সাড়া পায়নি। আর আমি তো এক অনাথ মেয়ে। বাবা মা মারা যাওয়ার পর ওদের ঘরেই বড় হয়েছি। ওদের নুন পান্তা খেয়ে জীবন ধারণ করেছি। আর আমি যে অতি রূপবতী কেউ তাও কিন্তু না। তবুও কেন নিতুল ভাইজা আমায় এত পছন্দ করেন কি জানি, আর পছন্দ করলে এভাবে জোর করেই বা কেন বিয়ে করতে হয় তার আমায়। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, নিতুল ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিতুল ভাইয়া কথাটা শুনে এমন রেগে গেলেন। তারপর হাতটা উপরে তুলে ঠাস করে আরেক চড় বসিয়ে দিলেন আমার গালে। আমিও ছোট বাচ্চাদের মতো ভে ভে করে কেঁদে উঠলাম। নিতুল ভাইজা আমার মুখ চেপে ধরে বললেন, কাঁদবানা জান, প্লিজ কাঁদবানা। তুমি কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে। আর কোনোদিন তোমায় কষ্ট দিব না জান। কিন্তু আমার কান্না থামছে না। কান্না থামছে না এই জন্য যে আমি মনে করছি আমার সামনের সময়গুলোর কথা। আমি জানি নিতুল ভাইয়ার বউ হিসেবে তাদের ঘরের কেউ আমায় কোনোদিন মেনে নিবে না। তাদের ছেলে দেখতেও যেমন রাজপুত্রের মতো ঠিক তার যোগ্যতাও তেমন। সে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশের নামিদামি কোম্পানির বোর্ড অফিসার। মার কত আশা তার ছেলের জন্য রাজরানীর মতো বউ আনবেন ঘরে। বাবার স্বপ্ন ছেলের সুর বাড়ির বংশ হবে বেশ নামিদামি। সুর হবে শিক্ষিত, পরিচিত, বেশ ধাপটি মানুষ। আর সে তুলনায় আমি কোন ছাট। আমি শত জি নিতুল ভাইয়ার পায়ে পড়ে গেলাম। তারপর বড় অনুনয়ের সঙ্গে বললাম, ভাইজা, কেউ মেনে নিবে না এটা। আপনি বরং আগে সবাইকে জানান বিশ্বাসটা। ওরা যদি রাজি হয় তবে আমিও রাজি। খুশি মনে তখন আপনাকে আমি বিয়ে করব। নিতুল ভাইজা হা হা করে হেসে উঠলেন। হেসে তিনি বললেন, কে রাজি হবে না হুম? আমার বুকে আমি পছন্দ করে বিয়ে করব এতে কার কি? বাবা মার অনুমতি ছাড়া আমি আপনাকে বিয়ে করতে পারব না। কিছুতেই পারব না। নিতুল ভাইয়ার সারা শরীর ঘামছে। তিনি আমায় টেনে উপরে তুলে আমার দুটো হাত তার দু হাতের মুঠো নিয়ে বললেন, আমি তোমায় ভালোবাসি পিঠু। আমার ভালোবাসার কসম আজ তোমায় আমি বিয়ে করবই করব। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নিতুল ভাইজা এবার রাগে গর্জে উঠলেন। তারপর বললেন, আমার কি নেই যে তুমি আমায় ভালোবাসো না পিঠু? আমার কি নেই? আমি কি দেখতে খুব বাজে? আমার কি ভালো জব নেই? আমার কি ভালো বংশ পরিচয় নেই? আমার কি ভালো একটা মন নেই? বলো পিঠু বলো। আমি কি বলবো শত বুঝতে পারছি না। আমার খুব কান্না পাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে নিতুল ভাইয়াকে বললাম, বাবা মাকে আগে রাজি করান প্লিজ। তারপর আর আমি না বলবো না। শত আমি আপনাকে বিয়ে করব। আপনাকে আমি ভালোবাসব। নিতুল ভাইজা বললেন, যদি এত সহজেই সবকিছু হয়ে যেত তবে অতটা কঠিন পথে হাঁটার প্রয়োজন আমার ছিল না। আমি তোমায় ভালোবাসি এবং এই ভালোবাসা পেতে অনেক কিছুই আমি করে ফেলতে পারি পিঠু। ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি বললাম, প্লিজ আপনি আমায় ক্ষমা করুন ভাইয়া। কিন্তু নিতুল ভাইজা হাল ছাড়লেন না। তিনি খুব জেদি, খুব জেদি। হঠাৎ করে পকেট থেকে একটা চকচকা চাকু বের করে তার নিজের গলায় এটা ধরে তিনি বললেন, মরে যাব আমি। মরে গেলেই তো তুমি মুক্তি পাবে পিঠু। আমি মরে যাই তাহলে? আমি ভয়ে শিউরে উঠলাম। মাথায় কোনো কাজ করছিল না আমার। এমনিতেই আমার আর কেউ নাই। ওদের দয়ায় বেঁচে আছি। এখন যদি আমার জন্য নিতুল ভাইয়া এমন কাণ্ড করে বসে তখন আমার জীবনটা কত দুঃসহ আর বিভীষিকাময় পরিস্থিতির কবলে পড়বে। সেই কথা ভেবে আমি বললাম, চাকুটা ফেলে দিন প্লিজ। নিতুল ভাইজা তার ঘামে ভেজা কাপা কাপা ঠোঁট দুটো নাড়িয়ে বললেন, আগে বলো তুমি আমায় বিয়ে করবে কিনা? আমি এবারও জুবিনকে দেখে না করল পাত্রীপক্ষ। ছেলের বংশ, বাপের অর্থ সম্পদ ও সুরত কিছুই কাজে আসল না। মেয়ের পিতার সাফ কথা, অর্থের লোভে এমন একজন অথর্ব ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করতে পারব না। পিতা আমি, ব্যবসায়ী না। ক্ষমা করবেন ভূঁইয়া সাহেব। মহসিন কবিরকে যেন কথার চপেটাঘাত করে গেল লোকটা। অথচ তার সামনে এই লোক একেবারে সামান্য। তবুও কেমন গলায় চোখে চোখ রেখে কথা বলে গেল। এই দুঃসাহস পেল কোথা থেকে? কত বড় সাহস! বলে কি না আমার ছেলে অথর্ব।
নিজের অমন কালো শুকনা কাঠির মেয়েটাকে যে ভুইয়া বাড়ির বউ করতে চেয়েছিলাম, এই তো ওর সাত কপালের ভাগ্য ছিল। আমার অমন রাজপুত্রের মতো ছেলে একটু পায়ের সমস্যার জন্য যদি অকেজো হয়ে থাকে, তবে তার মেয়ে কোনো বিশ্বসুন্দরী? দেখব ওই মেয়েকে কি করে ঘাট থেকে নামায়। কি হলো, আপনি ঘুম মেরে গেলেন কেন? কত বড় কথা বলে গেল, জবাব দিলেন না যে? অশ্রুরুদ্ধ গলায় চেঁচিয়ে উঠলেন জেবা। মহসিন কবির স্ত্রীর গালে সজোরে চড় দিলেন। জেবা টাল সামলাতে না পেরে পড়ে গেলেন নিচে। বসার ঘরে তখন হামিদা দাঁড়িয়ে আছে। চাচার জন্য চা এনে বিদায় নিতে ভুলে গিয়েছিল। ভয়ে দরজার পাশে মিশে দাঁড়িয়ে রইল। চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত করে না। জেবার স্তব্ধ মুখ। অনেক বছর পরে স্বামীর রুক্ষ হাতের আঘাত পড়ল তার গালে। চোখ টলমল করে। মহসিন কবির রাগী মুখে বললেন, জবাব দেওয়ার মুখ আছে আমার? তোকে বিয়ে করা আমার জীবনের বড় পাপ ছিল। সেই পাপের ফল বেরিয়েছে তোর পেট থেকে। নয়তো অমন অচল, পঙ্গু ও বোঝা আমার ছেলে হয়। আমার দিকে যেসব লোক চোখ তুলে তাকাতে ভয় পেত, তারাই কি না তোর ওই ছেলের কারণে অপমান করে যায়। এখন তো ভাবি সেদিনের দুর্ঘটনায় পা দুটো অকেজো না হয়ে একেবারে জেবা হুড়মুড়িয়ে স্বামীর পা খামচে ধরেন। দোহাই লাগে, ও কথা মুখে আনবেন না। আমি জানি আপনি রেগে আছেন। যা ইচ্ছে আমাকে বলুন, 100 বার মারুন, কিন্তু ওই কথা মুখে আনবেন না। জুবিনের আব্বাগু। জেবা হু হু করে কেঁদে ওঠেন। রাগে মহসিন কবিরের মাথা ঠিক নেই। ছেলেকে অমন কথা সজ্ঞানে হয়তো বলতে পারতেন না, কিন্তু এখন তার বিন্দুমাত্র আফসোস হল না, বরং স্ত্রীর কান্না অসহ্য লাগল। ইচ্ছে করল লাথি দিয়ে দূরে ফেলে দিতে। ইচ্ছেটা দমিয়ে ঝাড়া দিয়ে পা ছাড়িয়ে বাইরের দিকে এগোলেন। হামিদা, আমার লাঠিটা দিয়ে যা। হামিদা দৌড়ে বংশ গরিমার চিহ্ন সেই লাঠিটি দিয়ে এলো। মহসিন কবির লাঠি হাতে বাইরে বেরিয়ে গেলেন। হামিদা চুপচাপ দাঁড়িয়ে চাচির কান্না দেখছে। খারাপ লাগছে ওর, কিন্তু কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার সাহস দেখায় না। জেবা ওর সঙ্গে ভালো আচরণ করে না, তাই বলে সবসময় যে খারাপ ব্যবহার করে তাও না। প্রায় ঈদে ড্রেস কিনে দেয়। অসুখ হলে কাজ করতে কষ্ট হয় হামিদার। জেবা তখন জোর করে কাজ করাতেন না, ওই কয়েকদিন ছুটি দিতেন। মাঝে মাঝে মর্জিনাকে দিয়ে ভালো খাবারও পাঠাতেন। জেবা আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। হামিদাকে দেখে থমকে গেলেন। হামিদা ভারী বোকা, কেন যে দাঁড়িয়ে রইল। এখন কাকার রাগ যদি হামিদার উপর তোলেন কাকি? আশ্চর্য, বড় শান্ত গলায় বললেন। জুবিন বা রবিন কেউ যেন কিছু না জানে এই ব্যাপারে গি। হামিদা মাথা দুলানোর আগেই জেবা নিজের ঘরে গিয়ে দরজা দিলেন। পুরো বাড়ির ভেতর খা খা করছে। এবারও জুবিনের বিয়ে পাকা হলো না বলে সকলের মন খারাপ। রবিন সেই সকালে বেরিয়েছে। কাজের লোকগুলো কোথায় কে জানে। দাদিজানেরও মন খারাপ, হয়তো ঘরে বসে তসবিহ পড়ছেন। কিন্তু জুবিন কোথায়? ওকে সকাল থেকে দেখেনি হামিদা। বসার ঘর পরিষ্কার করে রান্না ঘরে গেল হামিদা। এখানে এখন তেমন কাজ নেই, ঘরে গিয়ে একটু ঘুমালে বেশ হবে। কিন্তু বেরিয়ে আসতে জুবিনের ঘরের দরজা খোলা দেখল। একবার ভাবল না দেখার ভান করে চলে যাবে, তারপর থামল। পরপর কতগুলো বিয়ে পাকা হবে হবে করেও হল না জুবিনের। পঙ্গু বলে কত কি বলে গেল। হামিদার মনে করুণার সঞ্চার হয়। ভাবল একবার উকি দিয়ে আসবে শুধু। সেই মতেই গিয়েছিল। দেখল জুবিন খোলা জানালার দিকে মুখ করে বিছানায় বসে আছে। পা দুটি নিচে ঝুলছে। দুঃখের ভারে পিঠটা খানিক বেঁকে গেছে যেন। চাহানিতে শূন্যতা। হামিদার খারাপ লাগল মানুষটার জন্য। উকি দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত কখন যে বদলে ফেলল ও নিজেও জানে না। দাদা ভাই। জুবিনের স্থির শরীরটা একটু কম্পিত হল, কিন্তু ফিরে দেখল না, নড়ল না। হামিদা ঘরের ভেতরে এলো, কিন্তু দরজার ছেড়ে বেশি দূর এগিয়ে গেল না। সকাল থেকে কিছু খাননি। কাবাব করেছিলাম। আপনি তো গরম ভাতে কাবাব খেতে ভালোবাসেন। অল্প একটু এনে দিই? বেশি সময় লাগ? হামিদা। বড় কাতর গলায় ডাকল জুবিন। হামিদা বাকি কথা বলতে ভুলে গেল। জুবিনের গলাটা বসে গেছে। কেঁদেছিল কি? আমার সামনে আয় হামিদা গু। হামিদা সংকোচে জুবিনের সামনে গিয়ে দাঁড়াল। তুই আমাকে ভয় পাস? হামিদা মাথা নাড়ায়। পরক্ষণে সভয়ে বলে, হ্যাঁ খুব পাই। তাহলে কেন এসেছিস আমার খোঁজ নিতে?
কেন মনে রেখেছিস আমি সকাল থেকে খাইনি? কেন মনে রেখেছিস গরম ভাতের সাথে কাবাব আমার ভীষণ পছন্দ? যারা আমাকে ভালোবাসার দাবি করে, আমাকে এক বিন্দু ভয় পায় না, তাদের তো কিছু এসে যায় না। তবে তুই কেন ভয় পেয়েও এসেছিস, হামিদা? জুবিন হাঁপাচ্ছে। হামিদা সভয়ে পিছিয়ে যেতে জুবিন ওর হাত ধরল। যাস না। হামিদার তবুও ইচ্ছে করল কবজিতে চেপে ধরা জুবিনের হাতটা খুলে দৌড়ে পালাতে। ওর বড় অস্বস্তি লাগছে। জুবিন মাথা হেট করে বসে রইল। তারপর হাতখানা ছেড়ে দেয়। হামিদা সরে দাঁড়ায়। বেশ কিছু সময় পরে শান্ত গলায় বলল, যা, ভাত নিয়ে আয়। হামিদা অবাক হল। জুবিন তাকায় ওর দিকে এতক্ষণে। চোখ দুটো রক্তিম, কিন্তু মুচকি হাসল। কাবাব গরম আছে? ওভেনে গরম করব। আচ্ছা, ও শোনো, 3টে কাবাব আনবি কিন্তু গু। হামিদা হন্তদন্ত পায়ে রান্নাঘরে গেল। ভাত কোনোরকমে গরম ছিল। তবুও ভাত ও কাবাব ওভেনে গরম করতে দিল। এই সময়ে পানি ভরল গ্লাসে, একটুখানি ফালুদাও বাটিতে নিল। ওর কেন যেন মনে হল আজ আর জুবিন রাগ করবে না। অতিরিক্ত এই ফালুদার বাটি দেখেও না। খাবারগুলো নিয়ে বিছানায় রাখল হামিদা। জুবিন পা দুটো বিছানায় তুলে বসেছে। ওর ঘরে ছোট্ট একটা টেবিল থাকে। সহজে এখানে সেখানে টানা যায়। আগে যখন জুবিন বিছানায় পড়েছিল তখন এটি ওর খাবার টেবিল হিসেবে ব্যবহৃত হতো। এখনও মাঝে মাঝে ব্যবহার করে। হামিদা টেবিলটা ঝেড়ে জুবিনের সামনে রাখল। তারপর ওর উপর একে একে গরম ভাতের প্লেট, কাবাব, লবণ, পানি আর ফালুদা সাজিয়ে রাখে। জুবিন এক দৃষ্টে হামিদাকে দেখছিল। পঙ্গু হওয়ার পর এত যত্ন করে কেউ খাবার সামনে এনে দিয়েছিল কি না ওর মনে পড়ে। হামিদা লম্বা শ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়াল সামনে। হাত দুটো ওড়নার আঁচলে মুছে বলল, খেয়ে নিন দাদা ভাই। হামিদার মুখখানা প্রসন্ন। ভয়ের ছিটেফোঁটা নেই। কি অপূর্ব দেখাচ্ছে। জুবিনের ব্যথায় ভার হয়ে থাকা বুকের ভেতর হালকা হয়ে এল। একটু আগেও